আসসালামু আলাইকুম বন্ধুরা, যারা এখনও আমার এই চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। বেশি কথা না বলে গল্প শুরু করা যাক। আমার কিছু বলার ছিল পিসিমণি, আপনি কিছু মনে না করলে আমি একটু আপনাদের ব্যক্তিগত জীবনে কথা বলতে চাই। আপনি অনুমতি দিলে? আমাদের জীবনটাই তো ছন্নছাড়া বাবা, ব্যক্তিগত আর কি আছে, তুমি বলো, আমি শুনছি। আমি আপনাদের অতীত সম্পর্কে কিছুই জানি না পিসিমণি, তাই জোর দিয়ে বলার মতো কিছুই নেই। তবে আমি যেটুকু দেখেছি সেটুকু অবশ্যই বলতে চাই। ফাল্গুনী, জাগ্রত আর আমি একসাথে এক বাসে করেই এসেছি। ওদের দুজনের পিছনের সিটেই আমি বসেছিলাম। প্রথম থেকে শুরু করে শেষ অবধি ওদের সমস্ত কথোপকথন শুনেছি। দুজনের প্রতিটা কথা আর কাজে দুজনের ভেতনের বিচ্ছিন্নতা বেরিয়ে আসতে দেখেছি। দুজনেই দুজনকে অনেক ভালোবাসে, কিন্তু জেদের বশে কেউ কারো মনের অবস্থা একে অপরকে বুঝতে দিচ্ছিল না। কিন্তু এখন তো জাগ্রতদা নিজের জেদ ছেড়ে দিয়ে ফিরে পেতে চাইছে ফাল্গুনীকে। নিজের রাগ, অভিমান, জেদ সহ নিজেকে সঁপে দিয়েছে ফাল্গুনীর কাছে। কিন্তু ফাল্গুনী জাগ্রতদাকে মানতে পারছে না। অথচ ফাল্গুনীর কথা আর কাজে ঠিকই প্রকাশ পাচ্ছে সে নিজেও জাগ্রতদার প্রতি কতটা দুর্বল। তবে দুর্বলতা আর ক্ষুদ্র কিছু অনুভূতি আছে বলেই যে একসাথে হতে বলছি বা ওদের জোর করে এক করে দিতে হবে তা কিন্তু না। একটা সম্পর্কে বোঝাপড়াটা খুব জরুরি। ওদের সেই বোঝাপড়াটা পোক্ত করতে হলে মনের যত রাগ, অভিমান আর একে অপরের প্রতি অভিযোগ আছে তা সামনাসামনি খোলাসা করতে হবে। একে অপরকে নিজেদের অভিযোগ করার ও শোনার সুযোগ দিতে হবে। তাহলে সমাধানের পথ এমনিই বেরিয়ে আসবে। নিশান কথা শেষ করে সবার মনোভাব বিবেচনা করতে একে একে যাচাই করল সবার মুখাবয়ব। জাগ্রত গম্ভীর মুখে মেঝের দিকে চেয়ে আছে, যেন মাটির সাথে কথা বলছে সে। বিলাসী দেবীও একইভাবে মূর্তিমান হয়ে বসে আছেন, আঁখি আশা নিয়ে তাকিয়ে আছে তার দিকেই। নিশান বিলাসী দেবীকে ডেকে উঠল, পিসিমণি। বিলাসী দেবী চোখ তুলে তাকালেন নিশানের দিকে। নিশান বলল, আপনি কি চান পিসিমণি? আপনার কি ইচ্ছে? আপনি চান না ওরা আবার এক হয়ে যাক, ভালো থাকুক একসাথে? আপনি চাইলে আমাদের জীবনটাই তো ছন্নছাড়া বাবা, ব্যক্তিগত আর কি আছে? তুমি বলো, আমি শুনছি। আমার স্বামীর মৃত্যু কিভাবে হয়েছিল জানো নিশান? নিশানের কথার মাঝখানে বিলাসী দেবীর এমন কথা হজম হল না নিশান আর জাগ্রতর। আখির মুখটা এবার চুপসে গেল। সে অতীতের কথা খানিকটা জানে, তাই বুকটা ভারী হয়ে উঠল তার। জাগ্রতর মনে খানিক শঙ্কা হল, তবুও বলে উঠল, আমি জানতে চাই মা, আপনি বলুন। বলে শঙ্কিত দ্বিধান্বিত মুখমণ্ডল নিয়ে তাকিয়ে রইল জাগ্রত। বিলাসী দেবী দীর্ঘ এক শ্বাস টেনে নিলেন, তারপর বলে উঠলেন, যেদিন কোর্টের কাজ শেষ হলো, তোমাদের 1 বছর আলাদা থাকার আর্জি মঞ্জুর করা হলো, সেদিন ফেরার পথে ফাল্গুনীর বাবা অসুস্থ হয়ে পড়েছিল। রাস্তার মানুষদের সাহায্যে তাকে টাঙ্গাইল সদর হাসপাতালে ভর্তি করেছিল ফাল্গুনী। তারপর আমাকে খবর দিলে আমি ছুটে যাই হাসপাতালে। গিয়ে শুনি ফাল্গুনীর বাবা হার্ট অ্যাটাক করেছে। আমাকে দেখে তিনি বারবার শুধু একটাই কথা বলছিলেন, আমার মেয়েটার জীবন আমি নিজ হাতে শেষ করে দিলাম বিলাসী, বাবা হয়ে মেয়ের জীবনটা শেষ করে দিলাম, অন্ধকারে ঠেলে দিলাম মেয়েটাকে। আমার এক কথায় মেয়েটা 1 মিনিটও সময় না নিয়ে রাজি হয়ে গেল বিয়েতে। সেই বিয়ে ওর কপালে সুখ এনে দিতে পারল না, দিল শুধু মানসিক অশান্তি। এই এক কথা বলতে বলতেই আমার সামনে শেষ নিঃশ্বাস নিয়েছিলেন তিনি। দীর্ঘ ছিল না সে নিঃশ্বাস, তবে সময়টা দীর্ঘ ছিল, ফুরাচ্ছিলই না। আকুল পাথারে ডুবে গেছিলাম একলা আমি। ফাল্গুনী ইঞ্জেকশন আর কিছু ওষুধপত্র আনতে বাইরে গেছিল। ও এসে ওর বাবাকে পায়নি, পেয়েছিল ওর বাবার নিথর পড়ে থাকা দেহখানি। সে সময় আমাদের পাশে সবচেয়ে আপন মানুষগুলোই কেউ ছিল না। আমার ভাসুরের সাথে তো আরও আগেই মুখ দেখাদেখি বন্ধ হয়েছিল। সেটার কারণও ছিল জাগ্রতর পরিবার। সেসবের রেশ ধুয়ে আমাদের দুঃসময় তারা ফিরে চেয়েও দেখেনি। আমার ভাইয়েরাও মুখ ফিরিয়ে নিয়েছিল। আমাদের দায়িত্ব নেওয়ার ভয়ে ফিরে তাকায়নি আমাদের দিকে। আমাদের পাশে ছিল শুধু ফাল্গুনীর বাবার একজন বন্ধু আর আমার বৃদ্ধা মাসি। ফাল্গুনীর বাবার মৃত্যুর কয়েকদিন পরেই গৌতমদার বদলি হয়ে যায় বরিশালে। তার বদলির জন্য আবেদন করা ছিল আরও আগেই। সেই বদলির খবরে আমরা আরও বেশি আকুল পাথারে পড়ি। তিনি আমাদের মা মেয়ে দুজনকে তার সাথে বরিশাল নিয়ে যেতে চান। আমি যাইনি, আমার বৃদ্ধা মাসির সাথে থেকে যাই আর ফাল্গুনীকে পাঠিয়ে দিই তাদের সাথে। দীপা বৌদি খুব ভালোবাসত ফাল্গুনীকে, কোনো সন্তান নেই তাদের। তার ভরসাতেই ফাল্গুনীকে পাঠাই সেখানে। গত 4 বছর যাবৎ আমি এখানে আমার মাসির সাথে আছি, আর ফাল্গুনী ছিল বরিশাল, সেখানেই পড়াশোনা চালিয়ে গেছে। ওর বাবার অফিস থেকে কিছু টাকা পেয়েছিলাম, আর কিছু টাকা পেয়েছিলাম একটা ব্যাংক থেকে। ওর একটা অ্যাকাউন্ট ছিল, আর তাতে কিছু সেভিংস ছিল। এই নিয়ে চলে যাচ্ছে আমাদের। বিলাসী দেবী থামলেন, বুক ভরে শ্বাস টেনে নিয়ে ভিজে আসা চোখের কোল মুছলেন। জাগ্রত নির্বাক,
বিবেক দংশনে দংশিত হচ্ছে বারংবার, হাজারবার। অনুতাপসূচক চিন্তাচেতনা দখল করে নিয়েছে তার পুরো মস্তিষ্ক আর মন। নিশান চেয়ে আছে জাগ্রতর দিকে, চাইছে জাগ্রত কিছু বলুক। এখন তার নয়, জাগ্রতর কথা বলার সময়। জাগ্রত চুপ করে আছে দেখে নিশান ডেকে উঠল জাগ্রতকে, বলল, কিছু বলতে চাও না জাগ্রতদা? জাগ্রত সোজা বিলাসী দেবীর সামনে গিয়ে হাঁটু গেড়ে বসল। বিলাসী দেবী চমকে উঠে সরে দাঁড়ালেন দুহাত। জাগ্রত অনুতাপ করে বলল, বাবার মৃত্যুর জন্য কি আপনি আমাকে দায়ী মনে করেন মা? আমি তা একবারও বলিনি জাগ্রত। আমরা পরিস্থিতির শিকার ছিলাম, যা হয়েছে তাতে কারো হাত ছিল না, তোমারও না। বিশ্বাস করুন মা, আমি নিরুপায় ছিলাম আমি। এখন এসব থাক। আমার ভুল ছিল মা, অনেক ভুল ছিল। আমি হাজারো ভুল করেছি। আমি নিরুপায় ছিলাম মা। সংসারের জাতাকলে পৃষ্ঠ হয়েছিল আমার চোখ, কান, মন, মস্তিষ্ক। তাই নিজের কানে না কিছু শুনেছি, না নিজের চোখে কিছু দেখেছি। আর নিজের মনটাকে তো কবেই হারিয়ে বসেছিলাম। পরিস্থিতি হাতরে খুঁজে পাইনি নিজের হৃদয়, আর না খুঁজে পেয়েছি ক্ষুদ্র কিছু হৃদয় অনুভূতিগুলো। আমি ফাল্গুনীর খেয়াল রাখতে পারিনি, ওকে ভালোবাসতে পারিনি, ওর প্রাপ্য সম্মানটুকু নিয়ে ওকে দিতে পারিনি। আমাদের বিয়েটা যদি আর 5টা বিয়ের মতো স্বাভাবিকভাবে হতো, তাহলে কি এমন হতো মা? হতো না। জাগ্রত থেমে গেল, পাথরের মতো থমকে রইল কিছুক্ষণ। নিষ্পলক চোখে চেয়ে রইল নির্বাক। আচমকা কঠিন হল তার মুখাবয়ব। অতীতের স্মৃতিচারণে ব্যাপৃত হল মন, মস্তিষ্ক। উদাসীন হয়ে বলতে লাগল পুরুষ হৃদয়ের না বলতে পারা কথাগুলো। আমি ইঞ্জিনিয়ারিং শেষ করার আগেই বাবা অসুস্থ হয়ে পড়েছিল। আমি তখন বেকার। বাবার অবস্থা ক্রমশ এমন হলো যে শরীরে তার অসুখ রাখার জায়গাও যেন কম পড়তে লাগল। পরীক্ষার পর পরীক্ষা করা হতো, আর রোগের পর রোগ ধরা পড়ত। কেউ জিজ্ঞেস করলে গুলিয়ে ফেলতাম, কোনটা দিয়ে শুরু করব, কি বললে কেউ বুঝবে আমাদের অসহায় বোধ। চিকিৎসা চালিয়ে যেতে হিমশিম হাঁটছিলাম আমরা। বাবার যা জমানো টাকা ছিল সব খরচ করেও জমি বিক্রি করতে হয়েছিল শেষমেশ। আত্মীয়রাও যথেষ্ট সাহায্য করত, কিন্তু কতই আর করবে, তাদেরও নিজস্ব জীবন আছে। আমিও খুব কষ্টে লেখাপড়া চালিয়ে গেছি। 2 বছর এভাবেই টানাটানি আর বাবার মৃত্যু ভয় নিয়ে পার হয়। বাবার কোনো পরিবর্তন হয় না, উল্টে অসুখের পরিমাণ যেন বাড়তে থাকে। বাবা শুধু বলতো আমাকে বিয়ে করে নিতে, সে তার ছেলের বউ দেখতে চায়। আমি বোনের বিয়ে আর চাকরির দোহাই দিয়ে সময় পার করতে থাকি। একসময় মামার সাহায্যে একটা ভালো চাকরি পেয়ে যাই আমি। বোনেরও বিয়ে হয়ে যায়। চাকরি পেতে না পেতেই মা বিয়ের জন্য জোড়াজুড়ি শুরু করে। বাবাও হাতে ধরে কান্নাকাটি করে বলে ছেলের বউয়ের মুখ দেখতে চান, নাতি নাতনিদের মাথায় হাত রেখে মরতে চান। ততদিনে আমাদের আর্থিক অবস্থাও আবার উন্নতি হতে থাকে। তারপর আমি মাকে দায়িত্ব দিই মেয়ে দেখার, ছেড়ে দিই সবটা মা আর বোনের উপর। মা তার ভাই বোনদের নিয়ে 1000টা মেয়ে দেখে পছন্দ করে ঝিমলিকে। ঝিমলি চোখ ধাঁধানো সুন্দরী ছিল, সব দিকেই নিখুঁত ছিল সে। আমারও খুব পছন্দ হয়। বিয়ের কথা আগায় 2 পরিবারের মত নিয়ে। বাবার খুশি দেখে কে? ঝিমলির ছবি দেখলেই খুশি হয়ে যেত বাবা। যেদিন বিয়ে করতে বেরোই বাড়ি থেকে, সেদিনও বাবা বারবার বলেছে আমার বিয়েটা হয়ে গেলে সে প্রাণের মায়া ছেড়ে দিয়ে নিশ্চিন্ত মৃত্যুর প্রহর গুনবে, 2 হাত মেলে অপেক্ষা করবে মৃত্যুকে আলিঙ্গন করতে। তার নাকি নাতি নাতনির মুখ দেখার পর্যন্ত সময় হবে না। আমি বাবাকে আশ্বাস দিয়ে বেরিয়ে পড়ি নতুন বর বেশে বিয়ে করতে। আর বিয়ে বাড়ি পৌঁছতেই শুনতে পাই ঝিমলি পালিয়েছে। সে নাকি রাজি ছিল না এই বিয়েতে। আমার শুধু বাবার মুখটা মনে পড়ছিল বারবার। এদিকে খবরটা সবার কানে যেতেই মামা, পিসি আর মাসিরা মিলে ঝামেলা করে বসে। বিয়েবাড়ির পরিস্থিতি বিগড়ে যায় চোখের পলকে। বাবার কথা চিন্তা করে সবাই মিলে সিদ্ধান্ত নেয় ওই মণ্ডপেই আমার বিয়ে হবে। ঝিমলির বাবাই প্রথম ফাল্গুনীর কথা তোলে সর্বসমক্ষে। তিনি আশ্বাস দিয়ে বলেন তার ভাইয়ের একমাত্র মেয়ের সাথে ওই মণ্ডপেই আমার বিয়ে হবে। মামা আর বাকিরাও রাজি হয়ে যায়। ওদিকে ফাল্গুনীকে কি বলা হয়েছিল আর কিভাবে রাজি করানো হয়েছিল আমি জানি না। আমি শুধু জানি বাবার কথা ভেবে বাড়ির লোকের কথায় আমি ফাল্গুনীকে বিয়ে করি একটি 16 বছর বয়সী মেয়েকে। নিজের জীবনের বোঝা সঁপে দিয়ে নিয়ে যাই নিজের বাড়িতে। বাবার মনে কি ছিল জানি না, কোনো অভিযোগ শুনিনি তার মুখ থেকে। হাসি মুখে ফাল্গুনীর মাথায় হাত রেখে আশীর্বাদ করতে দেখেছি তাকে, কিন্তু মায়ের চোখ মুখে লেপ্টে ছিল অপছন্দের রেশ। নিজের ভাই বোনদের সাথেও মন কষাকষি করে কথা বন্ধ করে দেয়। আমাকে হাজারো অভিযোগ করে ফাল্গুনীর নামে। আমি অনেক বুঝিয়ে সুঝিয়ে শান্ত করি মাকে। তারপর দিন কাটতে থাকে আর সংসারের অশান্তি বাড়তে থাকে। আমি সারাদিন অফিস করে আসতে না আসতেই দুজনের রেশারেশি আর অভিযোগের খাতা খুলে বসত। প্রথম কয়েক মাস শুধু মা এমন করত, কিন্তু কয়েক মাস যেতে না যেতেই ফাল্গুনীও এমন করতে শুরু করে। বাড়িতে কি হতো কিভাবে হতো আমি জানি না। দুজনের কথা শুনতে শুনতে বিরক্তি চলে আসে সংসারের উপর। তবে আমার কাছে সবসময় ফাল্গুনীর চেয়ে বেশি প্রাধান্য পেত মায়ের কথা। কারণ ছিল দুটো।
মা সবসময় ধীর স্থুতে দুঃখ প্রকাশ করে অথবা কান্না করে ফাল্গুনির নামে অভিযোগ করত। আর আরেকটা কারণ ছিল বাবার অসুস্থতা। আর ফাল্গুনি যা বলতো হাইপার হয়ে বলতো, শান্ত হয়ে কিছু বলতেই পারত না ও। ওর অশান্ত স্বভাব আমার মন মেজাজ নষ্ট করে দিত। আমাদের বিয়ের প্রথম 6 মাস এভাবেই কাটে। পরিস্থিতি প্রতিদিন একটু একটু করে খুব খারাপের দিকে যায়। আর আমিও রাগের বশে একদিন বড় একটা ভুল করে বসি। মা আর বোনের কথাই ফাল্গুনিকে বের করে দিই বাড়ি থেকে। বিবেক শূন্য হয়ে চরম ভুল করে বসি। যারা যারা এখনও আমার এই চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। সবাইকে ধন্যবাদ।